আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অটিজম নিয়ে। এখন অটিজম নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্রশ্নটা অভিভাবকদের দিক থেকে আসে সেটা হচ্ছে অটিজমটা কি। অটিজম সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই ধারণা খুব কম আছে। আমরা বুঝতেই পারছি না অটিজমটা কি, মানে সচেতনতার অভাব। এই কারণে প্রথম যখন একটা পেরেন্টস বা অভিভাবক শোনে যে আমার সন্তানের অটিজম আছে, তখন এই অভিভাবকের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে অটিজমটা আবার কি জিনিস, আমরা তো প্রথম শুনছি। তাহলে অটিজমটা কি? আসুন অটিজম সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, এটাকে লাইফ লং ডিসেবিলিটিও বলা হয়। অর্থাৎ এই ধরনের ডিসেবিলিটি যখন হয় তখন কম বেশি সারা জীবনই চলতে থাকে। যখন এই প্রশ্নটা চলে আসে যে কম বেশি সারা জীবনই চলতে থাকে, তখনই অভিভাবকদের মনে আর একটা প্রশ্ন চলে আসে যে তাহলে কি এটা কখনো ঠিক হবে না? এই প্রশ্নের উত্তরে বলবো যে অটিজমের আবার অনেকগুলো ভাগ থাকে, মানে স্টেজ থাকে। মাইল্ড অটিজম হয়, মডারেট অটিজম হয়, সিভিয়ার অটিজম হয়। আগে দেখে নিতে হবে অটিজমের কোন লেভেলে আছে বাচ্চাটি। যদি মাইল্ড অটিজম হয় তাহলে সেখান থেকে বাচ্চা অনায়াসে প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। মডারেট অটিজম হলে সেক্ষেত্রেও অনেকটা রিকভার করা যায়। কিছু কিছু সমস্যা থাকলেও বাচ্চা মোটামুটিভাবে তার নিজের লাইফটা লিড করার মতো একটা পরিস্থিতিতে আসে। সমস্যা হচ্ছে সিভিয়ার অটিজম নিয়ে। যদি সিভিয়ার অটিজম হয় তখন থেরাপির মধ্যে রাখলে বাচ্চা অনেকটা ঠিক হয় ঠিকই, কিন্তু পুরোপুরি স্বাভাবিক লাইফ লিড করা বা নিজেরটা নিজে পুরোপুরি করে নিতে পারবে এই রকম লেভেল পর্যন্ত ডেভেলপ হওয়া একটু সমস্যার থাকে। মানে পুরোপুরি ডেভেলপ তো হয়ই না, ঘুরিয়ে এই সিভিয়ার অটিজমকে চেষ্টা করলেও আমরা হয়তো 50% বা 60% পর্যন্ত ইমপ্রুভ করতে পারবো। তার থেকে বেশি ইমপ্রুভ করা এখানে খুব মুশকিল একটা জায়গা তৈরি করে। তাহলে অটিজম কি? এই প্রশ্নের প্রথম উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। এবার প্রশ্ন আসছে তাহলে এটাকে ঠিক কি করে করব, এটার জন্য কি মেডিসিন আছে? বিষয় হচ্ছে যেহেতু এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, হ্যাঁ, মানে কোনো অসুস্থতা সেই অর্থে নয়, এটা এক ধরনের ডিসেবিলিটি। অর্থাৎ এটা এক ধরনের নার্ভের বিকাশজনিত সমস্যা, মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এবং এই সমস্যাটা কেন হয়, এর প্রকৃত যে কারণ, সেই কারণটা এখনো খুঁজে পাওয়া যায়নি। মানে মেডিকেল সায়েন্স এখনো সেই কারণটা খুঁজে পায়নি যে পার্টিকুলার এই কারণে সমস্যাটা হচ্ছে এবং এই কারণে সমস্যা হচ্ছে, ফলে এই কারণটাকে আটকে দিলে সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে, বা এই কারণটাকে রিকভার করে দিলে সমস্যাটা রিকভার হয়ে যাবে। এইরকম জায়গাতে এখনো পর্যন্ত আমরা নেই। ফলে এটা যেহেতু পার্টিকুলার এই কারণটা আইডেন্টিফাই করা যাচ্ছে না কি কারণে অটিজম হচ্ছে, তাহলে এটার মেডিসিনও সেই অর্থে কিছু নাই যে হ্যাঁ অটিজমের জন্য একটা মেডিসিন আছে বা একাধিক মেডিসিন আছে যে মেডিসিনটা প্রেসক্রাইব করলে অটিজম ঠিক হয়ে যাবে, এরকম কোনো মেডিসিন নেই। তাহলে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসবো? না, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা মানে হচ্ছে কিছু ম্যানেজমেন্ট, যেখানে বেশ কিছু থেরাপির প্রয়োগ করা হয়। বেশ কিছু থেরাপি, যে থেরাপিগুলোর নিড বেস থেরাপি হয়, যে থেরাপিগুলো সঠিকভাবে যদি চয়ন করে বাচ্চার উপর সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে বাচ্চা, আপনারা সবাই বুঝতে পারবেন যখন থেরাপি চলবে যে বাচ্চা ধীরে ধীরে রিকভার করতে শুরু করেছে এবং আস্তে আস্তে একটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। কী ধরনের থেরাপি চলে এখানে? না, এখানে প্রথম যে থেরাপিগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেন্সার থেরাপি, সেন্সার ইন্টিগ্রেশন থেরাপি খুব গুরুত্বপূর্ণ একটা থেরাপি। এর সাথে চলে অকুপেশন থেরাপি। আমি পরবর্তী ভিডিওতে এই কেন সেন্সার থেরাপি চলে, কেন অকুপেশন থেরাপি চলা দরকার, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে জাস্ট একটা আইডিয়া যে আমাদের প্রথম চলে হচ্ছে সেন্সার থেরাপি, তারপর অকুপেশন থেরাপি। মানে সেন্সার আর অকুপেশন যদিও একই সাথে চলে, এর সাথে যে থেরাপিটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি। বিহেভিয়ার থেরাপি কেন বিহেভিয়ার থেরাপিটা গুরুত্বপূর্ণ? তার কারণ এই অটিজম বাচ্চাদের প্রচুর বিহেভিয়ার ইস্যুস দেখা যায়, যে বিহেভিয়ার ইস্যুসগুলো শুধুমাত্র সেন্সার থেরাপি বা অকুপেশন থেরাপি দিয়ে যায় না। এখানে বিহেভিয়ার থেরাপিটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ। সেন্সার থেরাপি, অকুপেশন থেরাপি চলছে, তার সাথে যদি বিহেভিয়ার থেরাপির অ্যাপ্লিকেশান হয় তাহলে অনেক দ্রুত বিহেভিয়ারগুলোকে এই ধরনের শিশুরা পরিবর্তন করে নিতে পারে। এরপর কি দরকার হয়? এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ থেরাপি, সেটা হচ্ছে যে স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন একজন অটিজম বাচ্চার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসছে যে স্পেশাল এডুকেশন গুরুত্বপূর্ণ, স্পেশাল এডুকেশন মানে কি? যখনই আমি এই স্পেশাল এডুকেশন এই শব্দটা ব্যবহার করছি তখন যে বিষয়টা চলে আসে, মানে বেশিরভাগ মানুষের যে ধারণাটা হয়ে যায় সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন মানে হচ্ছে এডুকেশন, অর্থাৎ পড়াশোনা, মানে আমার সন্তানকে পড়ানো শেখানো হবে। বিষয়টা কিন্তু তা নয়। স্পেশাল এডুকেশন একটা বৃহত্তর বিষয়। বৃহত্তর মানে অনেক বড় একটা পার্ট,
যেখানে একটা বাচ্চাকে স্বাভাবিক জীবনে ফেরাতে হলে স্পেশাল এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এবং এখানে হয়টা কি, স্পেশাল এডুকেশনে হয় কি? স্পেশাল এডুকেশনের প্রথম কাজ হচ্ছে বাচ্চাটার যে বয়সে আছে সেই বয়স পর্যন্ত তার নর্মাল বাচ্চার যে স্কিলগুলো ডেভেলপ করার কথা ছিল, এই বাচ্চাটার কি সেই স্কিলগুলো ডেভেলপ করেছে? যদি না করে থাকে, কোন স্কিলগুলো ডেভেলপ করলো না সেইগুলোকে খুঁজে বের করা। অর্থাৎ স্পেশাল এডুকেশনের ফার্স্ট কাজ হচ্ছে যে একটা বাচ্চার স্বাভাবিক জীবনে ফিরতে গেলে বা নির্দিষ্ট বয়স অনুযায়ী স্বাভাবিক লাইফ লিড করতে হলে যে স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলো কোনগুলো এখনো ডেভেলপ করেনি সেইগুলোকে খুঁজে বের করা হচ্ছে ফার্স্ট কাজ। তারপর কি হবে? তারপর আস্তে আস্তে সেই স্কিলগুলোকে ডেভেলপ করা শুরু। যদি এই স্কিলগুলোকে খুঁজে নিয়ে আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করা হয়, তাহলে দেখা যাবে যে এই ধরনের শিশুগুলো আস্তে আস্তে স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে এবং আস্তে আস্তে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনের মানে নিজেরটা নিজে করে নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারবে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এইরকম একটা পরিস্থিতিতে আসবে, দেখা যায় বাচ্চার সেন্স ডেভেলপ করে গেছে, অকুপেশন যে পার্ট সে পার্টটা ডেভেলপ করেছে, বাচ্চার নর্মাল স্কিলগুলো ডেভেলপ করতে শুরু করেছে, মানে বাচ্চাটাকে অনেকটা স্বাভাবিক জীবনে স্বাভাবিক লাগতে শুরু করবে। এই সিচুয়েশনে এসে দেখা যায় যে অনেক বাচ্চাই কথা বলার চেষ্টা করছে বা ছোটো ছোটো বাক্যে কথা বলছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি বাচ্চাটা স্পিচ না থাকে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন দিতে পারি। কেন ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন? কারণ সে বলার চেষ্টা করছে। এই সময় যদি আমরা তাকে ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশনটা দিই, তাহলে দারুণ রেজাল্ট, আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব দেখছি যেটা দারুণ রেজাল্ট ওই সময় যদি আমরা ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশনটা দিই। ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন দিলে কি হবে না, ধীরে ধীরে বাচ্চা বাক্য একটা একটা শব্দকে জুড়তে শুরু করবে, সুরের ছোট ছোট বাক্য তৈরি করতে শুরু করবে এবং ধীরে ধীরে সে কথাটা বলবে। এই হচ্ছে মোটামুটিভাবে জেনারেল যে সমস্ত থেরাপিগুলো চলে, এই থেরাপির পার্ট। এই থেরাপিগুলোকে যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে এবং নিড বেস দিতে পারি, তাহলেই বাচ্চা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে। আজকে আমি এই পর্যন্তই আলোচনাটা শেষ করছি। পরবর্তী সময়ে এই থেরাপিগুলোকে নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব এবং অটিজমের সাথে আরও অ্যাসোসিয়েট সমস্যা কী কী থাকে, শুধু অটিজম থাকে না, এর সাথে আরও কিছু থাকে, সেগুলোকে থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারবো, এগুলোকে নিয়েও আমি আস্তে আস্তে করে আলোচনাতে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের মনে হচ্ছে যে ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আমি চাইবো যে অটিজম নিয়ে দারুণ একটা অ্যাওয়ারনেস তৈরি হোক সমস্ত মানুষের মধ্যে। সেই কারণে আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন এবং এই ভিডিওটা শেয়ার করুন, অন্তত সেই সমস্ত অভিভাবকদের কাছে যাদের সন্তানরা এই ধরনের সমস্যার মধ্যে ভুগছে।